ভারতের ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অন্যতম নাম হলো পন্ডিচেরি, যা বর্তমানে তামিল নাম পুডুচেরি নামেও পরিচিত। চেন্নাই শহর থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত সমুদ্র তীরবর্তী এই শহরে দ্রাবিড়িয়ান স্থাপত্যের পাশাপাশি আপনার চোখে পড়বে ইউরোপীয় স্থাপত্যের ছোঁয়াও। আনুমানিক ১৫২১ খ্রিস্টাব্দ থেকে একে একে পর্তুগিজ, ওলন্দাজ এবং ফরাসিরা এখানে বাণিজ্য চালিয়েছেন প্রায় ৫০০ বছর ধরে। তাই এখানকার স্থাপত্যকলা থেকে শুরু করে খাওয়া দাওয়াতেও দেখতে পাবেন ইউরোপের ছাপ। আর সেই ইন্দো ইউরোপীয় সংস্কৃতির ছোঁয়া পেতে সারা বছর ধরে বহু দেশি বিদেশি পর্যটকরা এখানে এসে ভিড় করেন। আর সেই সংমিশ্রণ সচক্ষে প্রত্যক্ষ করতে আমিও ৮ই মার্চ চেন্নাই থেকে রওনা দিই পন্ডিচেরির উদ্দেশ্যে। কীভাবে পন্ডিচেরিতে এসে পৌঁছবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন আর কি কি দেখবেন, এই সব কিছু নিয়েই আমাদের আজকের নিবেদন পন্ডিচেরি ভ্রমণ। প্রথমেই দেখা যাক এখানে পৌঁছাবেন কিভাবে। পন্ডিচেরির সবথেকে কাছের এয়ারপোর্ট এবং রেলওয়ে স্টেশন হলো পন্ডিচেরি, যা মেন শহর থেকে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত। আবার আপনারা চাইলেও আমার মতো চেন্নাই থেকে ওভারনাইট জার্নি করে পন্ডিচেরি পৌঁছাতে পারেন। বন্ধুরা, এখন বাজে রাত 10:30। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চেন্নাইয়ের কিলাম্বাক্কাম বাস টার্মিনাসে। এটা চেন্নাই ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট বাস টার্মিনাস। তো আজকের বাসে করে আমরা যাচ্ছি এখান থেকে পন্ডিচেরিতে থাকবো, 1.5 দিন থাকবো, 2 দিন থাকবো, তারপরে আমরা সানডে ব্যাক করবো। আজকে হচ্ছে 8ই মার্চ 2024। এখানে পন্ডিচেরিতে যাবো আমরা, আর পৌঁছাবো আশা করি রাত 3টে নাগাদ। পৌঁছে পরে হোটেল এখনও বুক করা হয়নি, বাসে যেতে যেতে বুক করে নেবো। আর পন্ডিচেরি থেকে আমরা বেরোবো 10ই মার্চ 2024 দুপুরবেলা। পন্ডিচেরিতে থাকার জন্য একাধিক হোটেল তো রয়েইছে, তবে আমার সাজেশন আপনারা ফ্রেঞ্চ কলোনির কাছাকাছি হোটেল নিন। এতে আপনার দুটি সুবিধা আছে। প্রথমত, বিচ একদম সামনে, আর দ্বিতীয়ত এখানকার বেশিরভাগ স্পটগুলি আপনি পায়ে হেঁটেই দেখে নিতে পারবেন। আর খাবার দাবারের জন্য আপনি ইন্ডিয়ান এবং কন্টিনেন্টাল দুই রকমই অপশন পেয়ে যাবেন। আর সাইট সিনিং ভিজিট করার জন্য অনায়াসে 400 থেকে 500 টাকার বিনিময়ে প্রতিদিন স্কুটি ভাড়া পেয়ে যাবেন। আর সমস্ত পন্ডিচেরি ঘোরার জন্য 2টি সম্পূর্ণ দিন যথেষ্ট। তবে আমার হাতে ছিল মাত্র 1টি দিন। তাহলে আসুন আমার সাথে ঘুরে দেখুন পন্ডিচেরি। মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পন্ডিচেরি। এখন আজকে হচ্ছে 9 মার্চ 2024, আর সময় হচ্ছে সকাল 6:30। এই মুহূর্তে আমি চলে এসেছি পন্ডিচেরিতে। পেছন দিকে দেখতেই পাচ্ছেন এই যে আর্কিটেকচার বিল্ডিংগুলো, একটা ফ্রেঞ্চ কলোনিকে রিপ্রেজেন্ট করছে। আর এই যে জায়গাটাতে আমি এখন হাঁটছি, এই জায়গাটাতে বেশিরভাগ বাড়িঘরগুলো সব ফ্রেঞ্চ আর্কিটেকচার তৈরি করা। এখন আমি যাচ্ছি, সামনের দিকে বিচ আছে এখানে। কালকে রাত্রে আমরা রাত 3টার সময় এখানে এসে পৌঁছাই পন্ডিচেরিতে। তারপরে আমরা যে হোটেলে বুক করেছিলাম সেটা দেখিয়ে দেবো আপনাদের পরে। এই ডরমিটারি টাইপের রুম ছিল, এখানে এসেছি, এখানে থেকেছি, উঠেছি, আর সকালবেলা ফ্রেশ হয়ে পড়ে আমি বেরিয়ে গেছি ঘুরতে। এখানে আপনি সকাল শুরু করতে পারেন রক বিচে মর্নিং ওয়াকের মাধ্যমে। সকাল সকাল সমুদ্রের পাড় দিয়ে হাঁটার আমেজটাই আলাদা। তো
বন্ধুরা, বর্তমানে আমি যে প্রপার্টিটা থাকছি আজকে, তো সেই প্রপার্টিটার নাম হচ্ছে ডিয়ার সুইট। আর তার নিয়ার বাই যে বিচ আছে সেটা হচ্ছে রক বিচ। দেখতে পাচ্ছেন কত সুন্দর বিচটা। আর বিচের পাশ দিয়ে সুন্দর রাস্তা চলে গেছে, মানুষজন এখানে মর্নিং ওয়াক করছেন, এক্সারসাইজ করছেন। আর এখানকার যে ঘর বাড়িগুলো খুব মানে এটা যেহেতু ফ্রেঞ্চ কলোনির সামনে, ফ্রেঞ্চ হেরিটেজ যে ভিলেজ তার সামনে, সেই ক্ষেত্রে বাড়িগুলো কালার খুব ভাইব্রেন্ট। আর তার সাথে যেখানে যে বাড়িঘরগুলো বেশিরভাগই সব ফরাসি আর্কিটেকচারের আদলে তৈরি করা। তো তামিলনাড়ু বাস সার্ভিস সম্বন্ধে আমার মনে হলো কয়েকটা কথা আপনাদের বলে রাখা দরকার। সেটা হচ্ছে যে আমরা ভলভো বাসের কথা বলতে পারছি না, ভলভো এসি বাসের কথা, আমি প্রাইভেট বাসের কথা বলছি, নন এসি, যেটাতে এসছি আমরা। তো এই বাসটা পন্ডিচেরি আগেও যাওয়ার ছিল। তো আমি কন্ডাক্টরকে বলে রেখেছিলাম যখন পন্ডিচেরি আসবে, আমরা তো চিনি না, তো আমাদের জাগিয়ে দেবেন একবার। তো সে তো কিছু করেইনি। রাত 3টার সময় আমার ঘুম ভেঙে যখন মোবাইলে দেখছি, তখন দেখি পন্ডিচেরি থেকে 15 কিলোমিটার আরও আগে চলে এসেছি। তারপর অনেকক্ষণ ধরে দরজা নক করার পর দরজা খুললো, বলছে স্যার আর কিছু করা যাবে না, 20 কিলোমিটার আগে চলে এসেছি। তো তার বদলে উনি মাঝে আসতে নামিয়ে দিয়েছেন। আবার সেখান থেকে বাস ধরে আমাদের আবার পন্ডিচেরি আসতে হয়েছে 20 কিলোমিটার। তো আর সরকারি বাস ছিল ফেরার সময়, তখন 30 টাকা করে টিকিট পড়েছে, দুজন ছিলাম 60 টাকা। তো সেটাই বলে রাখছি যে এটা আমার একটা খুব খারাপ ধারণা হয়েছে এই আবার তামিলনাড়ু বাস সার্ভিস সম্বন্ধে। রক বিচের রাস্তা দিয়ে আস্তে আস্তেই কিছুটা এসেই আপনাদের চোখে পড়বে এই ওল্ড লাইট হাউসটা। এটা এখন বন্ধ হয়ে গেছে, এখন এখানে ঢুকতে দেওয়া হয় না। এখানটার নতুন লাইট হাউস আছে যেটা মারিনা বিচের ওপর অবস্থিত। সেই জায়গাটা বিকেল 4টে থেকে 6টা, যতদূর আমি জানি বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। তো এইটা তো ঢোকা গেল না। আর এই লাইট হাউসের ঠিক পেছনে এই দিকটাতে রয়েছে একটা গান্ধীজি স্ট্যাচু, আর তার পাশে এই রাস্তাটাতে রয়েছে, এই দিকটাতে রয়েছে একটা ট্রিবিউট ওয়াল। এখানে পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর জন্য এই যে ওয়াকটা, এই যে রাস্তাটা, এটাতে কিন্তু কোনো সাইকেল, বাইক এই ধরনের কোনো কিছু অ্যালাউড নয়। সাইডে মানে বলছি রাস্তার বিভিন্ন জায়গাতে ব্যারিয়ার করা আছে সাইডে এই দিকটাতে। তো এখানে পার্ক করে তারপরে আপনি এখানে হাঁটতে পারবেন। আর সেই কারণে জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ওয়েল মেনটেন। তাই যদি বিকেলে কিংবা ভোরবেলা যদি এখানে হেঁটে বেড়ান তাহলে খুব ভালো লাগবে, 100% রেকমেন্ডেড। তো এখন আমি যাচ্ছি ফিরে আমার হোটেলের দিকে। আর রাস্তায় যদি কোনো চায়ের দোকান পাই কিংবা ক্যাফে পাই তাহলে একটা কফি খেয়ে নেবো। এখন হোটেলে গিয়ে পরে আরেকজন যে আছে আমার হাতে তাকে জাগাই, আর একটা স্কুটি ভাড়া করতে হবে এখানে ঘোরার জন্য। এরপর পাশে কোনো একটা ক্যাফে থেকে ব্রেকফাস্ট সেরে সবার প্রথমে চলে যান ঋষি অরবিন্দ আশ্রমে। রক বিচের পাশে একটা রেস্টুরেন্ট থেকে ধোসা আর পুরি দিয়ে ব্রেকফাস্ট সেরে পরে আমরা এখন চললাম আমাদের প্রথম গন্তব্য, যেটা হচ্ছে শ্রী অরবিন্দ আশ্রম। সেটা এই রক বিচ থেকে মোটামুটি 300 থেকে 400 মিটার ডিস্টেন্সে পড়বে। তো আমরা জাস্ট এই অরবিন্দ আশ্রম থেকে বেরিয়ে গেলাম। পেছন দিকে দেখছি এটা হচ্ছে অরবিন্দ আশ্রম। খুব সম্ভবত 1950 সালে তৈরি করা হয়েছিল এটা। আর এখানে আমরা যখন এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না, কিন্তু যেহেতু বেলা বাড়লো, 15-20 মিনিট হয়ে গেছে। তারপর পেছন দিকে দেখুন, এই দিকটাতে পুরো লাইন লাগতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে মেন আশ্রম। তো এখান থেকে বেরিয়ে ইচ্ছা আছে গণেশ মন্দিরে যাওয়া, সেটা যদি না হয় তাহলে যেখানে আছে সেটা তো অবশ্যই দেখতে পাবেন। তারপর দেখে নিন সিদ্ধিবিনায়ক মন্দিরটিও। অসাধারণ দ্রাবিড়িয়ান স্থাপত্যে সজ্জিত মন্দিরটি বাইরে থেকে যেমন রঙিন, ভেতরটিও তার থেকেও বেশি সুন্দর। শ্রী অরবিন্দ আশ্রম দেখার পর আমরা এখানে পৌঁছেছি আমাদের দ্বিতীয় গন্তব্য, যেটা হচ্ছে এখানকার বিনায়কের মন্দির, মানে এটা গণেশজির মন্দির। এই মন্দিরটি দ্রাবিড়িয়ান স্থাপত্যে তৈরি করা। এখন ভেতরে যাচ্ছি এবং মন্দিরের বাইরে প্রসাদ কেনার অনেক ব্যবস্থা আছে। মন্দিরটা প্রচণ্ড কালারফুল। এরপর আপনারা চাইলে দেখে নিতে পারেন
পেরুমল স্বামীজির মন্দিরটিও, তবে সময়ের অভাবে আমার তা দেখা হয়নি। এরপর একটা স্কুটি ভাড়া করে চললাম এখানকার অরোভিলা আশ্রমের উদ্দেশ্যে। পন্ডিচেরি শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত এই আশ্রম প্রসিদ্ধ তার অপূর্ব মাতৃমন্দিরের জন্য। পার্কিংয়ে 50 টাকার বিনিময়ে স্কুটি রেখে সবুজ প্রকৃতির মাঝ দিয়ে হাঁটা লাগালাম মাতৃমন্দিরের উদ্দেশ্যে। এখন বাজে 11:45 আর আমরা মোটামুটি 12 থেকে 13 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছেছি বিশ্ব অরবিন্দুর অরোভিলা কমপ্লেক্সে। তো এখানে বাইক পার্ক করে দিয়েছি, পার্ক করে এখন মোটামুটি 1-1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো হেঁটে যাওয়ার পরে এখান থেকে আমাদের একটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার আছে, সেখানে যাব। সেখানে একটা বিনামূল্যে পাস তৈরি হয়, সেই পাসটা বানাবো। তো সেই পাস নিয়ে আমরা যাবো মাতৃমন্দিরের দিকে। তো এখন আমরা ঢুকতে চলেছি মাতৃমন্দির ইনফরমেশন সেন্টারে, অরোভিলা ইনফরমেশন সেন্টার। এখান থেকে সম্ভবত পাসটা পাওয়া যায়। আর প্রথমে ঢুকতেই যা আছে এখানে একটা মিউজিয়ামের মতো মনে হচ্ছে। এই মিউজিয়ামের মধ্যে অরোভিলা পুরো হিস্ট্রি, অরবিন্দ হিস্ট্রি সব কিছু বর্ণনা করা আছে। এখন যে এই জায়গাটা দেখছেন, এখানটাতে অরোভিলা যে মাতৃমন্দির সেটা একটা মডেল বানানো আছে। আর এইটা মোটামুটি দেখানো হচ্ছে যে ভেতরে যে ইন্টারনাল যে স্ট্রাকচার সেটা কীরকম হবে, আর বাইরে কোটিংটা এইরকম যেটা মডেলের মতো বানানো আছে। আর এই যে দেওয়ালে পুরো এখানে যে ব্লু প্রিন্ট পুরো বর্ণনা করা আছে। প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত মাতৃমন্দিরে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা রয়েছে। তবে যাওয়ার পথে শুধুমাত্র বয়স্ক ব্যক্তি, ছোট বাচ্চা এবং গর্ভবতী মহিলাদের জন্য এবং ফেরার পথে সর্বসাধারণের জন্য বাসের সুবিধা রয়েছে। এছাড়া সবাইকে 1.5 কিলোমিটার সবুজ প্রকৃতির মধ্যে দিয়েই হেঁটে মাতৃমন্দির পৌঁছাতে হবে। তবে শেষমেশ আধ ঘন্টা পথ চলার পর আর 1.5 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমি শেষমেশ চলে এসেছি এখানকার মাতৃমন্দিরের সামনে। মাতৃমন্দিরে এখানে এত দূর পর্যন্ত আশা দিচ্ছে, এরপরে খনন কার্য চলছে, এখানে লেক তৈরি হবে। আর তার পেছনে যে গোল্ডেন কালারের বলটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাতৃমন্দির। সন 1971 কাজ শুরু হয় এবং 1979 খ্রিস্টাব্দে আর্কিটেক্ট রজার অ্যাঞ্জারের দৌলতে 14,000টি গোল্ডেন ডিস্কের সাথে এই মাতৃমন্দিরের কাজ শেষ হয়। মাতৃমন্দির থেকেই ফেরার পথে আপনার চোখে পড়বে এই বিশাল বটগাছটি। এরপর আমরা এসে পৌঁছালাম পন্ডিচেরির অন্যতম প্রসিদ্ধ ইডেন বিচে। পরিষ্কার পরিচ্ছন্ন এই বিচে এক পাশে যেমন নীল জলের সমুদ্র তো রয়েইছে, ঠিক তার পাশাপাশি রয়েছে বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টের ব্যবস্থাও এবং বিভিন্ন সব খাবারের দোকান। সমুদ্রে স্নান করতে ইচ্ছুক পর্যটকদের জন্য রয়েছে চেঞ্জিং রুমের ব্যবস্থা, শাওয়ার এবং লকার রুমের ব্যবস্থাও। এখানে ঘন্টা 2 সময় কাটিয়ে পাশের একটা স্থানীয় দোকান থেকে ম্যাগি খেয়ে রক বিচের উদ্দেশ্যে ফিরে এলাম এখানকার বাকি জায়গাগুলি ঘুরে দেখতে। তো এখন আমরা এখানে একটা দোকানে বসে পড়ে এই জাস্ট ম্যাগি অর্ডার দিয়েছি, ম্যাগি খাচ্ছি। আর এখন বাজে মোটামুটি প্রায় 4টে। এবার আমরা যাই চলে যাবো আমাদের যে হোটেল যেখানে ছিল, যেখান থেকে চেক আউট করেছি। রক বিচের সামনে তাকানো আছে
বাইকও জমা নিতে হবে। আর রাত্রে 9:30-10টা পর্যন্ত আমরা ওখানে থাকবো। আবার ওইখান থেকে হেঁটে হেঁটে যাবো বাস স্ট্যান্ডের দিকে। আজকে রাতে বাস আছে আমাদের। এটা হলো ভারতী পার্ক, যা রক বিচের পাড়ে অবস্থিত গান্ধীজির মূর্তির ঠিক বিপরীতে অবস্থিত। আমি এখন দাঁড়িয়ে আছি পন্ডিচেরির ভারতী গভর্নমেন্ট পার্কের ভেতরে। আমার পাশে একটা সমাধি দেখতে পাচ্ছেন। তো এই যে পার্কটা, এটা ভোর 6টা থেকে শুরু করে সন্ধ্যে 8টার মধ্যে খোলা থাকে। সকালে আমি যে গেছিলাম রক বিচে এখানে যে মহাত্মা গান্ধীর মূর্তিটা আছে ঠিকটা উল্টো দিকে আছে ট্রিবিউট ওয়াল, এবং ট্রিবিউট ওয়াল থেকে পেছন দিকে এলেই এই পার্কটিকে আপনি দেখতে পাবেন। সবুজে ঘেরা এই পার্কটি সব বয়স মানুষের জন্য উপযুক্ত। এই পার্কটি সকালে এবং বিকেলে ওয়াক করার জন্য আদর্শ জায়গা। এই পার্কে যেমন রয়েছে ছোটদের খেলার ব্যবস্থা, ঠিক তেমনই তার পাশাপাশি রয়েছে আমাদের মতো বয়সী এবং আমাদের থেকে বেশি বয়সী মানুষের জন্য হাঁটার ব্যবস্থাও। তাই সকালবেলা মর্নিং ওয়াকের জন্য এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট। এখন আমি চলে এলাম এখানকার সবচেয়ে পুরনো ক্যাথিড্রাল চার্চটিকে দেখতে, যা এলিসা দে নর্তে দামে দেস অ্যাঞ্জেলস নামেও পরিচিত, যার ইংরেজিতে অর্থ হলো আওয়ার লেডি অফ এঞ্জেলস চার্চ। আমি এখন দাঁড়িয়ে আছি পন্ডিচেরির অন্যতম প্রসিদ্ধ চার্চ, যার নাম নর্তে দামোস দে অ্যাঞ্জেল। জানি না আমি নামটা ঠিকমতো উচ্চারণ করতে পারছি কিনা, আপনাদের স্ক্রিনে হয়তো লিখে দিয়েছি। এই চার্চটা তৈরি হয়েছিল 1738 খ্রিস্টাব্দে। চার্চটির গঠন ভঙ্গিমা কিন্তু খুবই অসাধারণ। এরপর আমি চললাম আমার পন্ডিচেরি ভ্রমণের শেষ গন্তব্য এই ইম্যাকুলেট কনসেপশন ক্যাথিড্রাল চার্চটিতে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমাদের আজকে পন্ডিচেরির একদিনের ট্যুরের লাস্ট বাট নট দ্য লিস্ট দর্শনীয় স্থান, যেটা হচ্ছে পন্ডিচেরির মাদার ম্যারি ক্যাথিড্রাল চার্চ। অনেকে এটাকে ইউনিমিরেট ক্যাথিড্রাল চার্চও বলে। এখানে মাদার ম্যারির পূজা করা হয়, যিশু খ্রিস্টের বদলে মূলত মাদার ম্যারিরই পূজা করা হয়। তবে এই ছিল আমার একদিনে পন্ডিচেরি ভ্রমণের অভিজ্ঞতা। এরপর রাতে একটা হাঙ্গেরিয়ান রেস্তোরাঁয় ডিনার সেরে রাত 10টা নাগাদ চড়ে বসলাম চেন্নাইয়ের উদ্দেশ্যে একটা এসি বাসে। আপনাদের হাতে দুদিনের সময় থাকলে প্রথমে রক বিচের পার্শ্ববর্তী এলাকাগুলি যেমন অরবিন্দ আশ্রম, বিনায়ক মন্দির, পেরুমল মন্দির, ভারতী পার্ক, লাইট হাউস, ক্যাথিড্রাল চার্চ, ইম্যাকুলেট চার্চ ইত্যাদি জায়গাগুলি পায়ে হেঁটে ঘুরে নিন। এই জায়গাগুলি প্রায় একে অপরের থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত, তাই অনায়াসে পায়ে হেঁটে ঘুরতে পারবেন। পরের দিন স্কুটি ভাড়া করে বেরিয়ে পড়ুন অরোভিলা সহ এখানকার দূরে দূরে অবস্থিত জায়গাগুলিকে ঘুরতে। সবশেষে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।